আমরা সবাই তো দৈনন্দিন জীবনে ওই স্মার্টফোনের স্ক্রিনে আসা ছোট্ট সফটওয়্যার আপডেট নোটিফিকেশনটার সাথে খুব পরিচিত, তাই না? হ্যাঁ, একদম। রোজই তো আসে ওগুলো। ঠিক। স্ক্রিনে পপ আপ আসে আর আমরা হয়তো একদিন বা 2 দিন ওই রিমাইন্ড মি লেটার বাটনটা চাপি, কিন্তু শেষমেশ নতুন ভার্সনটা নামিয়েই নিই। তা তো বটেই, না হলে তো ফোন কাজ করবে না। হ্যাঁ, কারণ আমরা জানি যে পুরনো অপারেটিং সিস্টেমে ফোনটা হ্যাং করবে, নতুন অ্যাপগুলো ঠিকমতো চলবে না। কিন্তু একটু ভেবে দেখলে ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে। অদ্ভুত মানে কোন দিক থেকে বলছেন? হাতের ওই ছোট্ট যন্ত্রটাকে আমরা লেটেস্ট সফটওয়্যারে আপডেট করে নিলেও মানুষের ভেতরের যে অসীম ক্ষমতার সুপার কম্পিউটার, আমাদের মস্তিষ্ক, সেটাকে আমরা দিনের পর দিন সেই সেকেলে একটা অপারেটিং সিস্টেমে চালিয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা তুলনা দিয়েছেন, তাই না? অতীতের ট্রমা, পুরনো ভয় আর ওই ভাঙাচোরা কিছু অভ্যাসের কোড দিয়ে তৈরি সফটওয়্যারে আটকে থেকেই আমরা প্রতিদিন জীবনে নতুন ফলাফলের আশা করছি। আর ঠিক এই জায়গাটাতেই আসলে মানুষের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি আর সম্ভাবনা দুটোই লুকিয়ে আছে। আমরা বাইরের পৃথিবীর প্রযুক্তিগত আপডেট নিয়ে যতটা মরিয়া, নিজেদের ভেতরের বায়োলজিক্যাল বা স্নায়বিক প্রোগ্রামিং নিয়ে ততটাই উদাসীন। একদম তাই। আমরা খেয়ালই করি না যে আমাদের চিন্তাধারা আর আবেগগুলো মূলত অতীতের কিছু মুখস্থ করা প্রতিক্রিয়া ছাড়া আর কিছুই নয়। মস্তিষ্ক আক্ষরিক অর্থেই অতীতেরই একটি রেকর্ড প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে। তো এই রেকর্ড প্লেয়ারের ক্যাসেট কিভাবে বদলানো যায় তা নিয়েই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা কথা বলবো। আমাদের হাতে আজ রয়েছে ডক্টর জো ডিসপেন্সার কিছু যুগান্তকারী গবেষণা আর আলোচনার মেটেরিয়াল। হ্যাঁ, ওনার কাজগুলো সত্যি অসাধারণ। তো আমাদের আজকের মূল লক্ষ্য হলো খুব সহজ ভাষায় সেই স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্সকে ডিকোড করা, যা প্রমাণ করে যে মানুষ চাইলেই তার অবচেতন মনকে নতুন করে প্রোগ্রাম করতে পারে। ভয়, দীর্ঘমেয়াদী উদ্বেগ, এমনকি গুরুতর শারীরিক অসুস্থতা থেকেও নিরাময় পাওয়ার যে অবিশ্বাস্য ক্ষমতা মানুষের ভেতরেই লুকিয়ে আছে, আমরা আজ সেই মেকানিজমটা বোঝার চেষ্টা করব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই আলোচনাটি কিন্তু কোনো নিছক আধ্যাত্মিক বিশ্বাস বা রূপকথার গল্প নয়। হ্যাঁ, এর পেছনে একটা সায়েন্স আছে। ঠিক। এর ভিত্তি একদম প্রথিত আছে কোয়ান্টাম ফিজিক্স এবং আধুনিক স্নায়ুবিজ্ঞানের শক্ত প্রমাণে। চিন্তাধারা কিভাবে আক্ষরিক অর্থেই আমাদের সেলুলার বায়োলজি বা কোষের গঠন বদলে দেয়, তার পেছনের বিজ্ঞানটা জানলে যে কারো দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে বাধ্য। তাহলে একদম গোড়া থেকেই শুরু করা যাক। মস্তিষ্ক কেন এই পুরনো সফটওয়্যারে আটকে থাকে? আমরা কেন চাইলেও সহজে নিজেদের বদলাতে পারি না? এটা খুব সাধারণ একটা সমস্যা। ধরুন, কাল থেকে ভোরে উঠব বা কাল থেকে আর রাগ করব না, এমন সিদ্ধান্ত নেওয়ার পরও মানুষ কেন কয়েকদিন পরই আবার আগের জায়গায় ফিরে যায়? এর বৈজ্ঞানিক উত্তরটা লুকিয়ে আছে মানুষের পরিচয়ের গঠনের মধ্যে। গবেষণায় দেখা যায় ৩৫ বছর বয়স হতে হতে একজন মানুষের পরিচয়ের ৯৫% হয়ে দাঁড়ায় কিছু অবচেতন প্রোগ্রামের সমষ্টি। একটু দাঁড়ান, ৯৫%? ৩৫ বছর বয়সের মধ্যেই? হ্যাঁ, ৯৫%। বিষয়টা কিভাবে ঘটে একটু বুঝিয়ে বলি। স্নায়ুবিজ্ঞানের একটা খুব জনপ্রিয় সূত্র হল যে নিউরনগুলো একসাথে ফায়ার করে, তারা একসাথে ওয়্যার বা সংযুক্ত হয়। আচ্ছা। আমরা যখন প্রতিদিন একই কাজ করি, একই মানুষদের সাথে মিশি, একই রকম আবেগ অনুভব করি, তখন মস্তিষ্কের নির্দিষ্ট কিছু নিউরাল সার্কিট পাকাপোক্ত হয়ে যায়। ৩৫ বছর বয়সে মানুষের অভ্যাস, আবেগ, বিশ্বাস এবং প্রতিক্রিয়াগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা অটো পাইলট মোডে চলে যায়। ওহ আচ্ছা, এটা তো অনেকটা সেই প্রতিদিন অফিস থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার মতো। অনেক সময় আমরা বাড়ি পৌঁছে যাই, কিন্তু রাস্তার কিছুই মনে থাকে না। একদম ঠিক বলেছেন। শরীর নিজে থেকেই গিয়ার বদলেছে, ব্রেক কষেছে। তার ৩৫-এর পর একজন মানুষ নতুন কিছু না শিখলে সে মূলত তার অতীতের একটা স্বয়ংক্রিয় রোবট হিসেবেই বেঁচে থাকে। একদম সঠিক একটা উপমা। আমাদের মস্তিষ্ক তখন অতীতের অভিজ্ঞতার উপর ভিত্তি করে ভবিষ্যৎ সম্পর্কে সবসময় ভবিষ্যৎবাণী করতে শুরু করে। মস্তিষ্কের একটা বিশেষ নিউরাল নেটওয়ার্ক এই কাজটি পরিচালনা করে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয়
ডিফল্ট মোড নেটওয়ার্ক। ডিফল্ট মোড নেটওয়ার্ক, আচ্ছা। হ্যাঁ, মানুষ যখন কোনো নির্দিষ্ট কাজে ফোকাস করে না তখন মস্তিষ্ক এই ডিফল্ট মোডে চলে যায়। সমস্যা হলো এই ডিফল্ট মোড নেটওয়ার্কটি প্রচুর পরিমাণ শক্তি খরচ করে। বুঝতে পারছি। আর এটি মানুষকে বর্তমান মুহূর্ত থেকে পুরোপুরি সরিয়ে নিয়ে যায়, মানে অতীতের কোনো খারাপ স্মৃতি বা ভবিষ্যতের কোনো কাল্পনিক বিপদের ভাবনায় আটকে রাখে। তার মানে মস্তিষ্ক অলস বসে থাকতে পারে না, সে নিজে নিজেই অতীতের ডেটা প্রসেস করে ভবিষ্যতের বিপদ আজ করার চেষ্টা করে। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। কি রকম খটকা? একটু ভয় বা চাপ থাকা কি আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য ভালো নয়? মানে ধরুন সামনে কোনো বড় ডেডলাইন আছে বা রাস্তায় একটা গাড়ি দ্রুত ছুটে আসছে, সেই ভয়ের কারণেই তো আমরা কাজ শেষ করি বা রাস্তা থেকে সরে যাই, তাই না? এটা খুব ভালো একটা পয়েন্ট, আর এর উত্তরটা লুকিয়ে আছে স্ট্রেস বা চাপের মেকানিজমের ভেতর। দেখুন, স্বল্প সময়ের জন্য বা তাৎক্ষণিক বিপদে একটু ভয় বা স্ট্রেস থাকাটা সম্পূর্ণ স্বাভাবিক। এটি আমাদের টিকে থাকার জন্যই তৈরি হয়েছে। হ্যাঁ, সার্ভাইভাল মেকানিজম। ঠিক, রাস্তায় দ্রুতগামী গাড়ি দেখলে মস্তিষ্কের ফাইট অর ফ্লাইট সিস্টেম চালু হয়, শরীর পেশিতে রক্ত পাম্প করে আর আমরা লাফ দিয়ে সরে যাই। বিপদ কেটে গেলে শরীর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আচ্ছা। কিন্তু আধুনিক মানুষের সমস্যা হল দীর্ঘমেয়াদী স্ট্রেস বা ক্রনিক ভয়। কেউ যখন মাসের পর মাস কাজের চাপ, সম্পর্কের টানাপোড়েন বা আর্থিক দুশ্চিন্তায় থাকে, তখন তার মস্তিষ্ক সারাক্ষণই ওই বিপদের সংকেত বাজাতে থাকে, হরমোন তৈরি করে। হ্যাঁ, একদম তাই। আর এই দীর্ঘমেয়াদী স্ট্রেস মস্তিষ্কের ফোকাসকে চরমভাবে সংকুচিত করে দেয়। মানুষ তখন বেঁচে থাকার আদিম প্রবৃত্তি বা সার্ভাইভাল মোডে চলে যায়। সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে। ঠিক, এই অবস্থায় মানুষের শরীর কর্টিসল এবং অ্যাড্রেনালিনের মতো কেমিক্যালে ভেসে যায়। একটা পর্যায়ে গিয়ে দুশ্চিন্তা এবং ভয়ের মতো নেতিবাচক আবেগগুলো মস্তিষ্কে এক ধরনের রাসায়নিক আসক্তিতে পরিণত হয়। আসক্তি মানে ভয়ের প্রতি আসক্তি? হ্যাঁ, মানুষ অবচেতনভাবেই ওই অ্যাড্রেনালিনের হ্রাস বা কিক পাওয়ার জন্য নিজেদের জীবনকে অতিরিক্ত বিশ্লেষণ করতে শুরু করে। আর সার্ভাইভাল মোডে থাকা অবস্থায় মস্তিষ্ক কোনোভাবেই সৃজনশীল হতে পারে না, নতুন কোনো সমাধান ভাবতে পারে না। তখন শুধু টিকে থাকার লড়াইটাই মুখ্য হয়ে দাঁড়ায়। তাহলে এটা একটা ভয়াবহ গোলকধাঁধা। ডিফল্ট মোড নেটওয়ার্ক আর স্ট্রেস হরমোন মিলে মানুষকে সার্ভাইভাল মোডে আটকে রাখছে আর অতীতের প্রোগ্রামিং ভাঙতে দিচ্ছে না। এখন প্রশ্ন হলো, এই বৃত্ত থেকে বেরিয়ে আসার উপায় কি? এই স্বয়ংক্রিয় অপারেটিং সিস্টেমকে থামানোর কোনো ফিজিক্যাল সুইচ কি আমাদের কাছে আছে? সুইচটা ফিজিক্যাল নয়, তবে সেটা পরিমাপযোগ্য। এর উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের তরঙ্গ বা ব্রেইন ওয়েভসের মধ্যে। ব্রেইন ওয়েভস, আচ্ছা। মানুষ কিভাবে চিন্তা করছে বা কোন মানসিক অবস্থায় আছে তার উপর ভিত্তি করে মস্তিষ্কের তরঙ্গের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক পরিবর্তিত হয়। যদি ডিফল্ট মোড নেটওয়ার্ককে শান্ত করতে হয় এবং নতুন কিছু প্রোগ্রাম করতে হয়, তবে এই তরঙ্গগুলোকে আগে বুঝতে হবে। এই জায়গাটা একটু বিস্তারিত বোঝা দরকার। সোর্স মেটেরিয়ালে বিভিন্ন তরঙ্গের কথা বলা হয়েছে, এগুলো আসলে কিভাবে কাজ করে? আমরা যখন জাগ্রত থাকি, বাইরের পৃথিবীর দিকে মনোযোগ দিই, কাজ করি বা স্ট্রেসড অবস্থায় থাকি, তখন মস্তিষ্ক বিটা তরঙ্গে কাজ করে। বিটা তরঙ্গ, আচ্ছা। এই বিটা তরঙ্গের আবার স্তর আছে। যখন আমরা খুব বেশি বিপদে থাকি বা অতিরিক্ত বিশ্লেষণ করি, তখন মস্তিষ্ক হাই বিটা স্টেটে থাকে। এখানে অ্যানালিটিক্যাল মাইন্ড বা বিশ্লেষণাত্মক মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই অবস্থায় আপনি কোনোভাবেই আপনার অবচেতন মনে প্রবেশ করতে পারবেন না। মানে দরজা বন্ধ থাকে? ঠিক তাই। অবচেতন মন তখন একটা শক্ত দেয়ালের পেছনে লক করা থাকে। তার মানে ভয় পেয়ে বা অতিরিক্ত হিসাব নিকাশ করে কেউ কখনো নিজেকে বদলাতে পারবে না, কারণ তখন লজিক্যাল মাইন্ড খুব বেশি অ্যালার্ট থাকে। তাহলে এই দেয়াল ভাঙার উপায় কি? দেয়াল ভাঙার প্রথম ধাপ হলো আলফা তরঙ্গ। আলফা? কেউ যখন রিল্যাক্স করে, চোখ বন্ধ করে বাইরের জগৎ থেকে ফোকাস সরিয়ে নিজের ভেতরের জগতে নিয়ে আসে, তখন মস্তিষ্কের তরঙ্গ ধীর হতে শুরু করে। মস্তিষ্ক বিটা থেকে আলফা স্তরে নেমে আসে। এটি হলো রিল্যাক্সড এবং সৃজনশীল অবস্থা। বুঝতে পারছি। এই অবস্থায় বিশ্লেষণাত্মক মনের দেয়ালটা একটু নিচু হয়। আলফা পার হয়ে যখন কেউ ধ্যানের আরও গভীরে যায়, তখন মস্তিষ্ক পৌঁছায় থিটা তরঙ্গে। এই থেটা স্তর নিয়েই সোর্সের সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে এটাই নাকি অবচেতন মনের মূল দরজা। ঠিক তাই।
সিটা অবস্থায় শরীর সম্পূর্ণ ঘুমিয়ে থাকে কিন্তু মন জাগ্রত থাকে। এটি এক ধরনের হিপনোটিক বা সম্মোহনী অবস্থা। আচ্ছা। এর নিচে অবশ্য আরও তরঙ্গ আছে, যেমন ডেল্টা, যা হলো স্বপ্নহীন গভীর ঘুম এবং শারীরিক নিরাময়ের স্তর, আর আছে গামা, যাকে সুপার কনসিয়াসনেস বা অতি সচেতনতার স্তর বলা হয়। কিন্তু নিজেদের প্রোগ্রামিং বদলানোর মূল কাজটা হয় এই সিটা স্তরে। ও আচ্ছা। মেডিটেশন বা ধ্যানের বৈজ্ঞানিক উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ধর্ম পালন করা নয়। এর মূল কাজই হল মস্তিষ্ককে সেই স্ট্রেসফুল বিটা স্তর থেকে ধীর করে আলফা এবং থিটা স্তরে নামিয়ে আনা। আমি যদি এটাকে আবার সেই স্মার্টফোনের উপমার সাথে মেলাই, তাহলে ব্যাপারটা দারুণ দাঁড়ায়। হ্যাঁ, বলুন। আমরা সারাদিন যে বিটা স্তরে থাকি সেটা হলো ফোনের নর্মাল ইউজার ইন্টারফেস। সেখানে আমরা শুধু অ্যাপ চালাতে পারি, কোড বদলাতে পারি না। কিন্তু এই থিটা স্তরে পৌঁছানোটা হলো ফোনের ডেভেলপার মোড অন করার মতো। দারুণ, অসাধারণ একটি তুলনা, তাই না? আমরা যখন থিটায় যাই তখন মস্তিষ্কের মূল কোডিং ফাইলে আমাদের অ্যাক্সেস বা প্রবেশাধিকার তৈরি হয়। অবিকল এভাবেই কাজ করে বিষয়টা। ডেভেলপার মোডে গেলে যেমন যে কোনো অ্যাপ আনইনস্টল করা যায়, তেমনি থেটা স্তরে অতীতের ট্রমার কোড মুছে ফেলা যায়। আর এই থেটা স্তরের সবচেয়ে চমকপ্রদ মেকানিজমটা হলো এই স্তরে পৌঁছালে মস্তিষ্ক বাস্তব অভিজ্ঞতা এবং কল্পনার মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। একটু দাঁড়ান, বিষয়টা আরেকটু পরিষ্কার করি। মানে কেউ যদি চোখ বন্ধ করে তীব্রভাবে কোনো ভালো কিছুর কথা কল্পনা করে, মস্তিষ্ক ভাববে সেটা বাস্তবে এখনই তার সাথে ঘটছে। হ্যাঁ, একদম তাই। আর এটাই স্নায়ুবিজ্ঞানের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারগুলোর একটি। কেউ যখন বর্তমান মুহূর্তে বসে কোনো নতুন ভবিষ্যতের কথা গভীর আবেগের সাথে চিন্তা করে, তখন মস্তিষ্ক নতুন স্নায়বিক সংযোগ বা নিউরাল কানেকশন তৈরি করতে শুরু করে। ও ওয়াও! মস্তিষ্ক অতীত থেকে ভবিষ্যতের দিকে শিফট করে। শরীর সেই কল্পনার প্রতি রাসায়নিকভাবে এমনভাবে সাড়া দিতে শুরু করে যেন ঘটনাটি এখনই ঘটছে। ডেভেলপার মোড তো অন হলো, কিন্তু সেখানে আমরা কোনো তথ্য পাঠাবো, মানে শুধু বসে বসে কল্পনা করলেই তো আর রাতারাতি জীবন বদলে যাবে না। সেই কল্পনার পেছনে একটা শক্তির প্রয়োজন। আর ঠিক এখানেই আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী অঙ্গের কথা আসে, হৃদয় এবং মস্তিষ্কের সমন্বয়, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় হার্ট ব্রেন কোহেরেন্স। আমরা সাধারণত ভাবি হৃদয় শুধু রক্ত পাম্প করে, কিন্তু হৃদয়ের নিজস্ব একটা বিস্তৃত স্নায়ুতন্ত্র আছে। আচ্ছা, হার্টের ব্রেনের এই কানেকশনটা আসলে ফিজিক্যালি কিভাবে ঘটে? আমাদের শরীরে ভেগাস নার্ভ নামে একটা বিশাল স্নায়ু আছে, যা হৃদয় থেকে মস্তিষ্ক পর্যন্ত বিস্তৃত। ভয়, রাগ বা উদ্বেগের বদলে মানুষ যখন সচেতনভাবে কৃতজ্ঞতা, ভালোবাসা বা সম্পূর্ণতার মতো উন্নত আবেগগুলো অনুভব করতে শুরু করে, তখন হৃৎস্পন্দনের ছন্দ অত্যন্ত সুশৃঙ্খল বা কোহেরেন্ট হয়ে যায়। এই সুশৃঙ্খল হৃৎস্পন্দন তখন ভেগাস নার্ভের মাধ্যমে মস্তিষ্কের ভয়ের কেন্দ্র, যাকে আমরা অ্যামিগডালা বলি, সেখানে একটা সিগন্যাল পাঠায়। সিগন্যালটা কি এমন যে বাইরে কোনো বিপদ নেই, আমরা একদম নিরাপদ? একদম তাই। হৃদয় মস্তিষ্ককে বলে যে বিপদ কেটে গেছে, সার্ভাইভাল মোডে থাকার আর কোনো দরকার নেই। মস্তিষ্ক তখন ফাইট অর ফ্লাইট সিস্টেম বন্ধ করে দেয় এবং সৃজনশীল আলফা ও থিটা স্তরে স্থায়ী হয়। দারুণ একটা মেকানিজম। হ্যাঁ, আর এই প্রক্রিয়ার ক্ষমতা যে কতটা অসীম তা সোর্সে উল্লেখিত মেডিকেল কেসগুলো দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। হ্যাঁ, ওই উদাহরণগুলোর কথা তো না বললেই নয়। সেখানে এমন কিছু মানুষের কথা বলা হয়েছে যারা শুধুমাত্র এই হার্ট ব্রেন কোহেরেন্স এবং মানসিক চর্চার মাধ্যমে এমন সব শারীরিক নিরাময় পেয়েছেন যা চিকিৎসা বিজ্ঞানের সাধারণ নিয়মে প্রায় অসম্ভব বলে মনে হয়। ঠিক। যেমন একজন ব্যক্তির কিডনিতে 9.5 ইঞ্চির একটা টিউমার ছিল। কোনো কিমোথেরাপি, রেডিয়েশন বা ডায়েট কোনো কাজ করছিল না। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিলেন। খুবই ক্রিটিক্যাল অবস্থা। কিন্তু তিনি প্রতিদিন নিয়ম করে নিজের অবচেতন মনে গিয়ে ভবিষ্যতের সুস্থ রূপটা গভীরভাবে কল্পনা করেছেন এবং বর্তমান মুহূর্তেই কৃতজ্ঞতা অনুভব করেছেন। অবিশ্বাস্য ব্যাপার হলো, কোনো ওষুধ ছাড়াই তার সেই টিউমার পুরোপুরি মিলিয়ে যায়। শুধু তাই নয়, কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত এক নারীর উদাহরণটাও খেয়াল করুন। অস্ত্রোপচারে তার কোলন ও মলদ্বারের প্রায় 10 সেন্টিমিটার অংশ কেটে বাদ দেওয়া হয়েছিল। চিকিৎসকরা বলেছিলেন তাকে আজীবন শরীরের বাইরে ব্যাগ লাগিয়ে এভাবে চলতে হবে। হ্যাঁ, ভয়াবহ একটা ব্যাপার। কিন্তু তিনি এই হার্ট ব্রেন কোহেরেন্সের চর্চা চালিয়ে যান।
কয়েক মাস পর স্ক্যানে দেখা যায় তার বাদ যাওয়া সেই টিস্যুর 10 সেন্টিমিটার পুরোপুরি পুনরায় গজিয়ে উঠেছে বা রিজেনারেট করেছে। 10 সেন্টিমিটার টিস্যু নতুন করে গজানো, এটা তো মানে সরীসৃপদের লেজ গজানোর মতো ব্যাপার। সাধারণ ধারণা তো হলো মানুষের শরীরের এসব অঙ্গ একবার ড্যামেজ হলে আর ঠিক হয় না। শরীর কি সত্যিই নিজের অঙ্গ এভাবে পুনরায় তৈরি করতে পারে? এটি বুঝতে হলে আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনমিক নার্ভাস সিস্টেমের মেকানিজমটা বুঝতে হবে। এই সিস্টেমটি আমাদের শ্বাস-প্রশ্বাস, রক্ত চলাচল, পরিপাক এবং কোষের মেরামত স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। আচ্ছা। এই সিস্টেমের নিজস্ব একটি সহজাত বুদ্ধিমত্তা আছে যা আমাদের চেতন মনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। যখন মানুষ দীর্ঘমেয়াদী স্ট্রেসে থাকে তখন এই সিস্টেম কোষ মেরামতের কাজ বন্ধ করে শুধু টিকে থাকায় শক্তি ব্যয় করে, মানে ওই সার্ভাইভাল মোড। ঠিক। কিন্তু মস্তিষ্ক আর হৃদয় যখন এক তালে কাজ করে, অর্থাৎ কোহেরেন্স তৈরি হয়, তখন এই অটোনমিক নার্ভাস সিস্টেমটিকে একটি পরিষ্কার অভিপ্রায় বা ইন্টেনশন দেওয়া হয়। তখন এটি যে কোনো বয়সে কোষের পুনর্গঠন করতে সক্ষম। অবিশ্বাস্য। শরীর তখন নিজেই একটি ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরির মতো কাজ করে সবচেয়ে শক্তিশালী নিরাময়কারী রাসায়নিক তৈরি করতে পারে। সোর্সে উল্লেখিত মাস্কিউলার ডিস্ট্রফিতে আক্রান্ত হুইলচেয়ারে বসা এক তরুণের পুনরায় হেঁটে চলার উদাহরণটিও এই একই মেকানিজমের প্রমাণ। এই তথ্যগুলো আক্ষরিক অর্থে যে কোনো মানুষের জীবন বদলে দেওয়ার মতো। কিন্তু এখানে আমার একটা খুব বাস্তবসম্মত প্রশ্ন আছে। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। আমাদের দৈনন্দিন জীবন তো প্রচণ্ড ব্যস্ত। সাধারণ মানুষ যারা প্রতিদিন সকাল 9টা থেকে 5টা অফিস করেন, সংসার সামলান, জ্যাম ঠেলে যাতায়াত করেন, যাদের পক্ষে 7 দিনের কোনো দামি মেডিটেশন রিট্রিটে যাওয়া সম্ভব নয়, তারা কিভাবে এই প্রাত্যহিক জীবনে এটি প্রয়োগ করবেন? এটি একটি চমৎকার প্রশ্ন, কারণ প্র্যাকটিক্যাল প্রয়োগ ছাড়া এই পুরো আলোচনাই অর্থহীন। এর জন্য সারাদিন ধ্যান করার কোনো প্রয়োজন নেই। প্রকৃতির নিয়মেই দিনের দুটি বিশেষ সময়ে আমাদের মস্তিষ্কের তরঙ্গ স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। কোন 2 সময়? সকালে ঘুম থেকে ওঠার ঠিক পরপর এবং রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগের সময়টিতে। এই 2 সময়ে আমাদের মস্তিষ্ক বিটা স্তর থেকে ধীরে ধীরে আলফা বা থেটা স্তরে যাতায়াত করে। তার মানে এই সময়গুলোতে অবচেতন মনের দরজা প্রাকৃতিকভাবেই অর্ধেক খোলা থাকে, কোনো জোর জবরদস্তির প্রয়োজন হয় না। ঠিক তাই। কিন্তু একটু ভেবে দেখুন তো, সাধারণ মানুষ এই সময়টাতে কি করে? ফোন ঘাটে। একদম। ঘুমানোর আগে ফোন হাতে নেয়, সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, নেতিবাচক খবর পড়ে বা অফিসের ইমেল চেক করে। এগুলো মস্তিষ্ককে আবারও স্ট্রেসফুল বিটা স্তরে টেনে নিয়ে যায়। সারাদিনের ক্লান্তি নিয়ে মানুষ যখন ঘুমাতে যায়, অবচেতন মন তখন ওই স্ট্রেস আর অভাববোধের ডেটাগুলোকেই গ্রহণ করে। তাহলে এই চক্র ভাঙার সঠিক উপায়টা কি হতে পারে? সস খুব সুন্দর একটা সমাধানের কথা বলছে। ঘুমানোর আগে 10 মিনিট ফোন দূরে সরিয়ে রেখে যদি কেউ কৃতজ্ঞতা চর্চা করেন, তবে ফলাফল হতে পারে অভাবনীয়। শুধু 10 মিনিট? হ্যাঁ, মাত্র 10 মিনিট। শুধু মুখে ধন্যবাদ বলা নয়, সারাদিনের ছোট ছোট ভালো জিনিসগুলোর জন্য বা ভবিষ্যতের যে কাঙ্ক্ষিত জীবন সে পেতে চায় সেটা এখনই পেয়ে গেছে এমনটা ভেবে যদি সে কৃতজ্ঞতা অনুভব করে, তবে মস্তিষ্ক ও হৃদয়ের মধ্যে ওই জাদুকরী কোহেরেন্স তৈরি হয়। গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র 10 মিনিটের এই চর্চা 4 দিনের মধ্যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে 50% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। ও ওয়াও, 50%! এটা তো চিকিৎসা নিয়ে আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দেয়। আমরা বাইরের ওষুধের ওপর অতটা নির্ভরশীল, অথচ শুধুমাত্র ফোকাসড চিন্তার মাধ্যমে শরীরের ভেতরের ফার্মেসি চাল করে দেওয়া যায়। একদম। তার মানে শুধু তত্ত্ব জানলেই হবে না, সেটা শরীরের ভেতরে অনুভব করতে হবে। সোর্সে একটা খুব সুন্দর কথা ছিল, জ্ঞান হলো মনের জন্য আর অভিজ্ঞতা হলো শরীরের জন্য। নিখুঁত বলেছেন। আপনি শত শত বই পড়ে নিউরোসায়েন্সের পণ্ডিত হয়ে যেতে পারেন, কিন্তু যতক্ষণ না আপনি সেই জ্ঞান অনুযায়ী কাজ করছেন এবং সেই উন্নত আবেগগুলো যেমন কৃতজ্ঞতা, আনন্দ বা ভালোবাসা নিজের শরীরে আক্ষরিক অর্থে অনুভব করছেন, ততক্ষণ আপনার বায়োলজিতে কোনো পরিবর্তন আসবে না। বুঝতে পেরেছি। কোনো কিছু শুধু শিখলেই হবে না, সেটিকে আবেগ দিয়ে অনুভব করে নিউরাল সার্কিটে প্রথিত করতে হবে। আর এই পরিবর্তনের মাধ্যমেই তো মানুষ তার কাঙ্ক্ষিত প্রাচুর্য অর্জন করতে পারে। তবে সোর্স মেটেরিয়াল পড়লে বোঝা যায়, প্রাচুর্য বলতে শুধু তো ব্যাংক ব্যালেন্স বা টাকা পয়সা বোঝায় না, এর অর্থ আরও অনেক গভীর। প্রাচুর্য বা অ্যাবান্ডেন্স নিয়ে মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা হল অভাববোধ থেকে কিছু তৈরি করার চেষ্টা করা।
মানে? যেমন ধরুন, আমার টাকা নেই, তাই আমাকে প্রচুর টাকা কামাতে হবে, বা আমি অসুস্থ, আমাকে সুস্থ হতে হবে। এই চিন্তা মানুষকে আরও বেশি অভাবের দিকে ঠেলে দেয়। কারণ আপনি যখন অভাব থেকে কিছু চান, আপনার অবচেতন মন তখন অভাবের আবেগেই আটকে থাকে। সে সিগন্যাল পায় যে আমার কাছে জিনিসটা নেই। তার মানে আমি যদি সারাক্ষণ ভাবি যে আমার টাকার অভাব, তাহলে আমার মস্তিষ্ক ওই অভাবের প্রোগ্রামিংটায় আরও শক্ত করে? ঠিক তাই। সম্পূর্ণতার অনুভূতি থেকে সৃষ্টি করলে তা অনেক দ্রুত বাস্তবে রূপ নেয়। যখন ভেতর থেকে সম্পূর্ণ বা হোল অনুভব করা যায়, তখন প্রাচুর্য কেবল নিজের জন্য সীমাবদ্ধ থাকে না। সোর্সে একজন দেউলিয়া ব্যক্তির উদাহরণ দেওয়া হয়েছে। তিনি সম্পূর্ণ নিঃস্ব অবস্থা থেকে এই পদ্ধতির চর্চা করে পরে কোটিপতি হয়েছিলেন। একবার এক রেস্তোরাঁয় খাবার পর তিনি এক ওয়েটারকে নিজের হীরার হার উপহার দিয়েছিলেন, কোনো কারণ ছাড়াই। ওয়াও, হীরার হার! হ্যাঁ, কারণ প্রকৃত প্রাচুর্য মানুষকে অভাবী বা হিসেবি করে না, বরং উদার করে তোলে। যখন কেউ ভেতর থেকে অভাব মুক্ত হয়, তখনই সে বাইরের পৃথিবীতে প্রকৃত প্রাচুর্য তৈরি করতে পারে। কি অসাধারণ একটা উদাহরণ! আমি যদি এটাকে আমাদের দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রের সাথে যুক্ত করি, যেমন ধরুন যারা প্রতিনিয়ত নতুন কিছু শিখছেন বা ক্যারিয়ারে এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রেও এটা খুব প্রাসঙ্গিক। অনেকেই ইম্পোস্টার সিনড্রোম বা আমি এটা পারি না, আমার এই স্কিল নেই, এমন একটা হীনমন্যতায় ভোগেন। এই অভাববোধ থেকে না শিখে যদি কেউ বিশ্বাস করতে পারে যে তার ভেতরেই অসীম সম্ভাবনা আছে, তবে তার শেখার প্রক্রিয়াটাই বদলে যায়। একদম ঠিক। অল্প সময়ের এই প্রতিদিনের চর্চা একজন মানুষকে তার পুরনো আইডেন্টিটি বা সত্তা থেকে বের করে নতুন এক সম্ভাবনাময় বাস্তবতায় নিয়ে যেতে পারে। এই পয়েন্টটা খুবই চমৎকার। আলোচনার এই পর্যায়ে এসে যদি আমরা পুরো মেকানিজমটার একটা সারসংক্ষেপ করি, তাহলে বলা যায় পুরনো আমিকে ভেঙে নতুন আমিকে গড়ে তোলার জন্য 3টি মূল স্তম্ভ প্রয়োজন। কি কি? প্রথমত, মস্তিষ্ক কিভাবে কাজ করে সেই নতুন জ্ঞান অর্জন করা। দ্বিতীয়ত, ঘুমের আগে বা সকালে মস্তিষ্কের তরঙ্গের প্রাকৃতিক শিফটকে সচেতনভাবে ব্যবহার করতে শেখা। এবং তৃতীয়ত, হৃদয় ও মস্তিষ্কের মধ্যে সমন্বয় সাধন করে অভাববোধের বদলে কৃতজ্ঞতা এবং সম্পূর্ণতা অনুভব করা। চমৎকার সামারি। মানুষ তখনই বদলাতে পারে যখন সে তার অতীতের পরিচিত ট্রমার জগৎটা ছেড়ে ভবিষ্যতের অজানা জগতে পা রাখার সাহস দেখায়। আর এখানেই ম্যাজিকটা ঘটে। তো আজকের এই গভীর বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে একটা অন্যরকম ভাবনার কথা বলি, যা হয়তো আমাদের অনেককেই নতুন করে ভাবতে বাধ্য করবে। হ্যাঁ, বলুন। একটু চিন্তা করে দেখুন তো, যদি মানুষের মস্তিষ্ক শুধুমাত্র ফোকাসড চিন্তার মাধ্যমে নতুন নিউরাল নেটওয়ার্ক তৈরি করে বাস্তবতাকে পাল্টে দিতে পারে এবং শরীর কোনো বাহ্যিক ওষুধ ছাড়াই তার হারানো টিস্যু পুনরায় গঠন করতে পারে, তবে কি এমন হতে পারে যে আমাদের চারপাশে থাকা বর্তমান সমাজ, অর্থনীতি বা দৈনন্দিন জীবনের নানা সীমাবদ্ধতাগুলো নিশ্চয়ই আমাদের মস্তিষ্কের দীর্ঘদিনের মুখস্থ করা একটি কালেকটিভ প্রোগ্রাম বা মায়া? খুব গভীর একটা চিন্তা, তাই না? যদি পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ একসাথে তাদের অতীতের ট্রমা, ভয় এবং অভাববোধের এই ডিফল্ট প্রোগ্রামিং বন্ধ করে দেয়, সার্ভাইভাল মোড থেকে বেরিয়ে আসে, তবে কি মানব ইতিহাসের গতিপথটাই পুরোপুরি বদলে যাবে না? এটি সত্যি এমন একটা প্রশ্ন যা আমাদের চারপাশের চেনা বাস্তবতার ভিত্তিকেই নাড়িয়ে দিতে পারে। এটি প্রমাণ করে যে পরিবর্তন বাইরে থেকে আসে না, পরিবর্তন শুরু হয় ভেতর থেকে। একদম ঠিক। আমাদের মস্তিষ্কের এই অসীম ক্ষমতার কথা মাথায় রেখেই আজ এখানেই শেষ করছি। নতুন কোনো সোর্স আর নতুন কোনো ভাবনার জগৎ নিয়ে আবারও কথা হবে। আমাদের এই গভীর আলোচনায় যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।